Hello and welcome. I am Amit. You are watching on Ready to Defend Study channel. ইতিহাসের চ্যাপ্টার ভিত্তিক ডিটেলস ক্লাস পরপর হয়ে যাবে। এর আগের দিন তোমরা মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কে জেনেছো। আজকে জানবে রাজশক্তির উত্থান নিয়ে। এই সমস্ত ক্লাসগুলি সমস্ত আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এগুলো এখন আমি ডিটেলসে দিচ্ছি, পরে আস্তে আস্তে এমসিকিউ আকারে প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া হবে। এইগুলো পড়লেই তোমাদের আর বিশেষ কিছু পড়তে হবে না। তোমরা প্রিভিয়াস ইয়ারের যে এক্সামগুলো হয়েছে সেগুলো তুললেই বুঝতে পারবে। মোটা বই থেকে তোলা মেন পয়েন্টগুলোই এখানে দেওয়া আছে। যেগুলো বারবার পরীক্ষায় এসেছে সেগুলোই এখানে মেন কি পয়েন্ট আকারে দেওয়া আছে। মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আনুমানিক 150 খ্রিস্টপূর্বাব্দে বৈদিক যুগ বা ঋক বৈদিক যুগ শুরু হয়েছিল। সেই ঋক বৈদিক যুগের একটা ক্লাস আমি আরও দিয়ে দেব। এই ঋক বৈদিক যুগের শেষের দিকে বিভিন্ন রকমের জাতিভেদ, বিভিন্ন রকমের জাতির উৎপন্ন হয়েছিল। তার ফলে তাদের মধ্যে জাতিভেদ বা বিভিন্ন হিংসা তৈরি হয়েছিল। তার জন্য সামাজিক বৈষম্য ইত্যাদিকে কেন্দ্র করে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে। এই সময় উত্তর ভারতে 16টি রাজ্যের তৈরি হয়েছিল। ষোড়শ মহাজন পদ, এখানে তোমরা বুঝতে পারছো 16টি রাজ্য নিয়ে উত্তর ভারতে 16টি রাজ্য সৃষ্টি হয়। ষোড়শ মহাজন পদ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে ঐক্যবদ্ধ ছিল না, যার ফলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। জৈন শাস্ত্র থেকে জানতে পারা যায় যে ওই সময় 16টি রাজ্যে মহাজনপদে বিভক্ত ছিল। মহাজন পদের অর্থ হল বৃহৎ রাজ্য। ষোড়শ মহাজন পদ বৈদিক যুগের শেষের দিকে উত্তর ভারতে 16টি রাজ্যের তৈরি হয়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এগুলো ঐক্যবদ্ধ ছিল না, যার ফলে 16টি রাজ্য মহাজনপদে বিভক্ত ছিল এবং এর অর্থ হলো বৃহৎ রাজ্য। এই 16টি রাজ্য মহাজনে বিভক্ত ছিল, যার অর্থ হলো 16টি বড় বড় রাজ্যে ভাগ ছিল। অধিকাংশই ছিল রাজাতান্ত্রিক, 2টি ছিল প্রজাতান্ত্রিক। এটা ভালো করে লক্ষ্য করবে, 2টি ছিল মাত্র প্রজাতান্ত্রিক, মানে যেটা রাজা ছিল না, প্রজারা সেটাকে নিয়ন্ত্রণ করবে। আর বেশিরভাগই ছিল রাজাতান্ত্রিক, মানে সেটা রাজারা নিয়ন্ত্রণ করবে রাজ্যটাকে। উত্তর ভারতে একটি মাত্র ছিল দক্ষিণ ভারতে, মানে বেশিরভাগই ছিল উত্তর ভারতের রাজ্যগুলো এবং একটি মাত্র ছিল দক্ষিণ ভারতে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে যে একটি মাত্র ছিল দক্ষিণ ভারতে। সেটার নাম কি? সেটার নাম হলো অসমক। এই নামটা মনে রাখবে, একটি ছিল, তার নাম হলো অসমক। 2টি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল, সেগুলো হলো ব্রিজি ও মূল্য হয়ে গেছে, বানানটা একটু দেখে নেবে, ব্রিজি ও মূল্য। মগধের উত্থান, এরপর হয়েছিল মগধের উত্থান হয়েছিল কি বংশগুলোকে নিয়ে দেখবে। মগধের উত্থান হয়েছিল হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ ও মৌর্য বংশ। শিশু নারী হয়ে গেছে, এটা হবে শিশুনাগ বংশ। ষোড়শ মহাজন পদের যুগে মগধ ছিল ভারতবর্ষের অন্যতম প্রধান শক্তিশালী ও ধনশালী রাজ্য। এই 4টি শক্তিশালী রাজবংশের নেতৃত্বে মগধের উত্থানকে ত্বরান্বিত করেছিল। এই 4টি বংশ যেগুলো বললাম এইগুলো। হর্ষঙ্ক বংশ নিয়ে এরপর আমরা জানব। হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা হয়েছিল এবং এই হর্ষঙ্ক বংশ প্রথম প্রতিষ্ঠা হয়েছিল মগধের মধ্যে। এটা তোমরা মাথায় রাখবে যে মগধের প্রথম যে বংশটি সেটির নাম কি? হর্ষঙ্ক বংশ। এবং এটার প্রতিষ্ঠা কে করেছিলেন? বিম্বিসার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা করে বিম্বিসার। বলবে যে মগধের রাজবংশের প্রথম প্রতিষ্ঠাতার নাম কি? বিম্বিসার। এবং বিম্বিসারই ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। তার উপাধি ছিল সৈনিক। বিম্বিসারের উপাধি কি ছিল? সৈনিক। এটা মাথায় রাখবে যে অনেক সময় বলবে যে বিম্বিসারের উপাধি কি ছিল, তখন তোমার বলবে সৈনিক।
বিম্বিসারের পুত্রের নাম অজাতশত্রু। বিম্বিসারের পুত্রর নামও বলতে পারে, তখন বলবে অজাতশত্রু। এই বংশকে বলা হয় পিতৃহন্তা রাজবংশ। মোস্ট ইম্পর্টেন্ট এটা। কোন বংশকে বলা হয় পিতৃহন্তা রাজবংশ? বলবে হর্ষঙ্ক বংশকে বলে। পিতৃহন্তা রাজবংশ কেন বলা হয়েছে? তার কারণ হলো এই হর্ষঙ্ক বংশের বিভিন্ন যে রাজাগুলো পরপর হয়ে এসেছে, প্রথমে আছে বিম্বিসার, তারপরে আছে অজাতশত্রু। কিভাবে হয়েছে? এই অজাতশত্রুর বাবা ছিলেন বিম্বিসার। অজাতশত্রু কিভাবে রাজা হয়? বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু রাজা হয়ে যান। তাহলে এটা কিভাবে হয়েছে বুঝতে পারছো? যে সমস্ত রাজাগুলো আসেন, ওরা ওদের বাবাকে হত্যা করে রাজা হন, ওই জন্য এটাকে বলা হয় পিতৃহন্তা রাজবংশ। মনে থাকবে এটা। অজাতশত্রু বিম্বিসারের পর রাজা হন। তিনি তার রাজধানী গিরি প্রদেশে স্থাপন করেন এবং তার নাম দেন রাজগৃহ। রাজধানীর নাম কি? রাজগৃহ। রাজগীর, বর্তমানে রাজগীর। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। অজাতশত্রুর কি উপাধি ছিল? কুনিক। আর বাবার উপাধি ছিল সেনিক। এটা মনে রাখবে। অজাতশত্রু কুনিক আর বাবা সেনিক, এই দুটো উপাধি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিজি আক্রমণের সময় তিনি একটি দুর্গ বানিয়েছিলেন, পাটলিপুত্র। এটাকে ওয়াটার ফোর্ট বা জল দুর্গ বলা হয়। তাহলে যখনই অজাতশত্রু সিংহাসনে বসেন, ওনার কাজকর্ম করার জন্য, বিভিন্ন জায়গায় আক্রমণ করার জন্য উনি বিভিন্ন কাজ করতেন। তো তিনি ব্রিজি বলে একটা জায়গা, সেই ব্রিজিকে আক্রমণ করার জন্য একটি দুর্গ বানিয়েছিলেন পাটলিপুত্রে। এই দুর্গটাকে বলা হয় ওয়াটার ফোর্ট বা জল দুর্গ। কেন এরকম নাম হলো? কারণ এই দুর্গটার চারিদিকে জল দ্বারা ঘেরা ছিল, যাতে করে বাইরের থেকে কোনো শত্রু সহজে প্রবেশ না করতে পারে, এবং এই জলের মধ্যে কুমির থাকতো, যার ফলে তিনি নিজে অনেকটা সাহায্য পেয়েছিলেন। এরপর তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। আগেই কিছু বলেছি হয়তো, সেগুলোকে আবার পয়েন্ট আকারে দেখে নাও। মগধ রাজ্য কোথায় ছিল? মগধ রাজ্য কোথায় ছিল? দক্ষিণ বিহারে। এটা পরীক্ষা আসবে যে মগধের অবস্থান কি, তখন বলবে তোমরা দক্ষিণ বিহার। কাশী কোথায় অবস্থিত ছিল? উত্তরপ্রদেশের বারাণসী। তোমরা এটা অনেকেই জেনে রাখবে যে কাশী নামটা শুনেও থাকবে, সেটা উত্তরপ্রদেশের বারাণসীতে। গান্ধার কোথায় অবস্থিত? পাকিস্তানের পেশোয়া ও রাউলপিন্ডি। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদের নাম কি? প্রথমে যেটা বলছিলাম, দক্ষিণ ভারতে একটি মাত্র ষোড়শ মহাজন পদ ছিল, যেটার নাম হলো অসম। এটা খুব ইম্পর্টেন্ট। মগধ সাম্রাজ্য প্রসারে প্রধান ভূমিকা ছিল কোন রাজবংশে, কোন রাজ্যে? সেটা হলো, রাজবংশগুলো কি কি ছিল? হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ। এই চারটি, 1, 2, 3, 4, এই চারটি বংশের জন্যই মগধ সাম্রাজ্য তৈরি হয়েছিল। এবং হর্ষঙ্ক বংশ, যেটা আজকে পড়লাম, হর্ষঙ্ক বংশের রাজার নাম কি? বিম্বিসার। হর্ষঙ্ক বংশের বিম্বিসারই ছিলেন শ্রেষ্ঠ রাজা। হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিল? নাগদাস। মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ও হর্ষঙ্ক বংশের প্রথম রাজা। দেখো, মগধের উৎপত্তি হয়েছিল হর্ষঙ্ক বংশ দিয়ে, এবং হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিল বিম্বিসার। তার জন্য মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাও কিন্তু হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার। দুটার মধ্যে যে কোনো একটা পড়তে পারে মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বা হর্ষঙ্ক বংশের প্রথম রাজা, দুটোরই উত্তর হবে বিম্বিসার। বংশ পরম্পরায়, হর্ষঙ্ক বংশ পরম্পরায় প্রথমে ছিলেন বিম্বিসার, তারপরে ওনার পুত্র অজাতশত্রু, তারপরে ছিলেন উদয়ভদ্র, তারপর মুন্ড, তারপর নাগদাস, এরকম করে
ওনাদের যে বংশ পরম্পরায় সেগুলো ছিলেন এবং ওনারা বেশিরভাগই পিতাকে হত্যা করে রাজা হয়েছিলেন। এই জন্য এটাকে কি বলা হয়? পিতৃহন্তা রাজবংশ। তো হর্ষঙ্ক বংশটা আজকে এতটা পর্যন্তই থাকলো। এরপরে আমরা পরে আসবো হর্ষঙ্ক বংশের পরে আছে যেটা নন্দ বংশ, সেটা নেক্সট দিন জানবো। এটা তোমরা ভালো করে দেখে রাখবে, যেগুলো তোমাদের প্রয়োজনীয় বলে মনে হবে তোমরা নোট করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের খেয়াল রাখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং যদি মনে হয় সত্যি প্রয়োজনীয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তীকালে এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।